নতুন বাংলাদেশের বুনিয়াদকাল 2024-এর জুন, জুলাই, আগস্টের দিনগুলো। বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্র খন মানুষের মনে জায়গা করে নিয়েছে ৩৬ জুলাই নামে। এই জনপদের সোনালী মানুষগুলোর অপরিসীম ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলির ঘটনাবলী সবার কাছে তাই অপার গুরুত্বের। ফ্যাসিবাদী শাসনামলে চিরে চ্যাপ্টা গণমাধ্যম সে ইতিহাসের অল্পই ধারণ করতে পেরেছিল। গণ আন্দোলনের অগণিত গল্প ছড়িয়ে আছে ইন্টারনেটের নানা ছত্রে। অন্তর্জালের সামাজিক মাধ্যমেই তরুণ প্রজন্ম জেনজি নিজেদের তুলে ধরেছিলেন আন্দোলনের সময়কালে। আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীগুলোর পাশাপাশি সরকারের নৃশংসতার প্রমাণ তুলে ধরার বড় মাধ্যমই ছিল ওয়েব। এখানে জমানো স্মৃতির পাহাড় আলোকবর্তিকা হয়ে দিশা দেবে আগামীর পথ চলায়। চব্বিশের এদিন গণ আন্দোলন দমাতে টানা চতুর্থ দিনের মতো ফ্যাসিস্ট হাসিনা সরকারের জারি করা কারফিউ অব্যাহত থাকে। সেই সঙ্গে দিনটি সাধারণ ছুটি হিসেবে আগেই ঘোষণা করা ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই এদিন কর্মসূচিগুলো স্থগিত ছিল। আদালতের রায়ের আলোকে সরকার ৭% কোটা রেখে প্রজ্ঞাপন জারি করে। সমন্বয়ক নাহিদ ইসলাম ব্রিফিংয়ে বলেন, সরকার এই প্রজ্ঞাপন জারি করতে যে পরিমাণ রক্ত ঝরিয়েছে, যে পরিমাণ লাশ পড়িয়েছে, সেটা অনাকাঙ্ক্ষিত। এর জবাব আমরা চাচ্ছি। এছাড়া প্রজ্ঞাপন জারির বিষয়ে শিক্ষার্থীদের কোনো মতামত নেওয়া হয়নি। আমাদের আন্দোলন অব্যাহত। সরকার এই প্রজ্ঞাপন দিতে যত রক্ত মারিয়েছে, যত লাশ পড়েছে, সেটা অনাকাঙ্ক্ষিত। এর জবাব আমরা চাচ্ছি। দ্বিতীয়ত, প্রজ্ঞাপনের আগে শিক্ষার্থী এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে নীতি নির্ধারণের সংলাপ প্রয়োজন ছিল। এই ধরনের সংলাপ ছাড়া প্রজ্ঞাপনকে আমরা চূড়ান্ত সমাধান হিসেবে গ্রহণ করব না। তাই আমরা যথাযথ সংলাপের পরিবেশ তৈরি করে এবং সকল স্টেক হোল্ডারদের সমন্বয়ে আমরা একটি নীতি নির্ধারণী সংলাপ চাচ্ছি এবং আমরা কোটা নিয়ে যাতে ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য একটি স্বাধীন কমিশন গঠন করার আহ্বান জানাচ্ছি। এবং এই প্রজ্ঞাপনের সাথেই কিন্তু কেবল আমাদের আন্দোলনটি সম্পর্কিত নয়। আমরা কিন্তু আন্দোলন থেকে সরে আসছি না। যারা জনগণ আমাদের সাথে নেমেছে, তাদের বক্তব্য, তাদের দাবি দেওয়া, তাদের যে মতামত, তার সুস্পষ্ট সমাধান এবং বিচার না হবে আমাদের আন্দোলন কিন্তু অব্যাহত থাকবে। চারটি জরুরি দাবি আমরা আবার উল্লেখ করছি। ১, ইন্টারনেট সচল করতে হবে। ২, কারফিউ উইথড্র করতে হবে। ৩, বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আইন শৃঙ্খলা বাহিনী সরিয়ে নিয়ে সরকার এবং প্রশাসনের সমন্বয়ে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে আবাসিক হল খুলে দিয়ে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করে দিতে হবে। এবং ৪, যেটা হচ্ছে যে আমাদের সমন্বয়ক হিসেবে শুধু এখানে নয়, সারা বাংলাদেশে যারা এই কোটার যৌক্তিক সংস্কারের যে আন্দোলন, সেটিতে যারা সমন্বয় করেছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিখোঁজ সমন্বয়কদের নিয়ে উদ্বেগ বাড়ে দেশবাসীর। সমন্বয়কদের মুক্তি চেয়ে বিবৃতি দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক ২২ শিক্ষক। সোহেল রানা সহ সাধারণ নাগরিকরাও সোচ্চার হন এসবের বিরুদ্ধে। এদিন কারফিউর মধ্যেও বিরোধী নেতা ও বিক্ষোভকারীদের লক্ষ্য করে ফ্যাসিস্ট হাসিনা অব্যাহত রাখে গণগ্রেফতার অভিযান। সরকার বারবার সংলাপের কথা বললেও অব্যাহত থাকে তাদের দমনপীড়ন। শিক্ষার্থীরা একে আখ্যা দিয়েছেন দিনে নাটক, রাতে আটক হিসেবে। ইন্টারনেট শাটডাউনের আড়ালে ফ্যাসিস্ট হাসিনার চালানো গণহত্যা বিষয়ে সোচ্চার হতে থাকে আন্তর্জাতিক মহল। I really just wanted to speak in solidarity with the protesters of Bangladesh who have spent years really fighting for democracy, freedom and human rights. The idea that the government there would cut off internet and kill protesters is absolutely outrageous. The international community needs to stand up
and send a firm message to that government that that kind of behaviour is unacceptable, or sanctions and boycotts should be imposed. So I stand with the protesters in Bangladesh and I demand that the government there restarts the internet and stops the violence immediately. I've been very concerned in the past week to learn of the deaths of a large number of student protesters in Bangladesh, well over 100, and with some of the heavy force and violence that has been used against these protests. I know that many in the Bangladeshi community here in Sydney have been raising concerns with me and with others about what is going on in Bangladesh. Many of them have lost contact with their family. We know that the internet and communications have been shut down. The student protesters in Bangladesh have a right to freedom of assembly, to freedom of expression, and to a right to peaceful protest, and it's important the authorities respect that. I'll be raising these issues with the Bangladeshi High Commissioner here in Australia and with other Bangladesh diplomatic authorities, and I urge members of the community, if you have concerns for the safety or whereabouts of your family, please feel free to be in touch with me. আন্দোলন দমনে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর যান সরঞ্জাম ব্যবহার করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় সংস্থাটি। জবাবদিহিতা চেয়ে দেয় কড়া বার্তা। The one thing I do want to add, because we've seen our colleagues on the ground in Bangladesh have seen reports of disturbing reports of UN-marked vehicles that may have been used during the developments we've seen in Bangladesh over the last few days. It's important for us to stress that UN troop and police contributing countries are to use UN insignia and equipment marked with this insignia only when they are performing mandated tasks as part of a UN peacekeeping or UN political mission, and within the context of the deployment of any UN mission. Our serious concern in this regard has been conveyed to the relevant authorities in Bangladesh by our colleagues. বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনার হায়না বাহিনীর চলমান গণহত্যার প্রতিবাদে দেশের বাইরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখায় প্রবাসী বাংলাদেশিরা। আমরা প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশে যেভাবে সাধারণ শিক্ষার্থীর উপরে এই জালিম মাফিয়া খুনি হাসিনা গুলি করে হত্যা করেছে, তাদের পাশাপাশি এই সাধারণ ছাত্রছাত্রীর পাশাপাশি অভিভাবককে আর যখন আন্দোলনে নেমেছে তাদেরকে গণহত্যা করেছে এই জালিম মাফিয়া খুনি হাসিনা। বন্ধুরা আমার, প্রতিবাদ হয় অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতেও। 64, 69, 70 and 71. And after the liberation, we also stand for protesting the autocratic government in 1990. So the thing is, the Sheikh Hasina brutally killed our brothers. So we have to fight for our rights. It's not about the quota, it's not about the merit anymore. We just want our rights. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এদিন মারা যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হৃদয়চন্দ্র তরুয়া। এদিন নতুন করে খোঁজ পাওয়া যায় আরও 8টি মৃতদেহের। দীর্ঘ ব্ল্যাক আউটের পর এদিন রাতে ঘণ্টাখানেকের জন্য শুধু ব্রডব্যান্ড ইন্টারনেট পাওয়া যায়, যদিও সে গতি ছিল খুবই ধীর। ব্যবহার করা যায়নি ফেসবুক, গুগল, ইউটিউব, হোয়াটসঅ্যাপের মতো অ্যাপ। আমি ভুলে যাও, তুমি ভুলে যাও পুরো জাতি, কিভাবে মানুষ মরেছে অকালে, কিভাবে কেটেছে রাতি। আমি ভুলে যাই কিভাবে বুলেট চিত্র করেছে মুগ্ধকে, তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটাকে।